রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি তানিয়া হারুন। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দ্বিতীয় বার্ষিকীতে দিল্লিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে প্রকাশ্যে কথা বলার সুযোগ দেওয়া বাংলাদেশের জনগণের অনুভূতিতে গভীর আঘাত এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রীতিপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য ক্ষতিকর। এই ঘটনা বাংলাদেশ ভারত সম্পর্কে কি ধরনের প্রভাব ফেলবে? এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণের তারিখ 20 অগস্ট। কে হবেন দেশের 23তম রাষ্ট্রপতি? অন্যদিকে তেল গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুরে বিল ও মূল্য বৃদ্ধি এবং আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে 11 দলীয় জোট মুক্ত অঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে মিছিল নিয়ে সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে। তেল গ্যাসের সংকট কেন বাড়ছে, কেন ভুতুরে বিদ্যুৎ বিলের শিকার হচ্ছে জনগণ, কি করছে সরকার? এসব নিয়ে আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ, এবং আছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আপনাদের তিনজনকে আমন্ত্রণ আজকের কঠিন কথা সহজের এই আয়োজনে। আলোচনা শুরু করতে চাই শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দ্বিতীয় বার্ষিকীতে গতকালকে আমরা দেখলাম সন্ধ্যায় দিল্লিতে এফসিসি সাউথ এশিয়া আয়োজিত সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। এই বিষয়ে শুরুতে জানতে চাই, তার এই বক্তব্য নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? তার আগে বলি, তার বক্তব্য তো বাংলাদেশ সরকার নিষিদ্ধ করছে, তাই না? আমরা কি সেই বিষয় নিয়ে আলোচনা করা নিষিদ্ধের ভিতরে পড়ে যাব কিনা সেটি বিষয়ে তো আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামও বলেছেন যে কোর্টের অর্ডারে যেটি বলা ছিল, আমি আইনের কথা হিসেবে যদি বলি, উনি যেন বিদ্বেষমূলক কোনো কথা না বলেন, সেখানে তাকে কিন্তু বক্তব্য দিতে বারণ করা হয়নি, আদালত তাই বলছে। জি, সেই ক্ষেত্রে আপনি আপনার বক্তব্য রাখতে পারেন। আসলে শেখ হাসিনা নিয়ে আমার বিবেচনায় তিনি পতিত সরকার পালিয়ে যাওয়ার ব্যক্তি, বাংলাদেশের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছেন, বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছেন। এই যে পালিয়ে যাওয়া শেখ হাসিনা, মুজিব কন্যা এবং দখলদার প্রধানমন্ত্রী, তিনি কখনো প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন কিনা বলবো না, নির্বাচিত না। সর্বশেষ নির্বাচনেও 18 নির্বাচনেও তার আগের নির্বাচন, 3টা নির্বাচনকে তিনি তামাশায় রূপান্তরিত করেছিলেন। যারা প্রতিদ্বন্দ্বী তাদের কোনো না কোনোভাবে আটকানো হয়েছে এবং তারা আসতে পারেনি নির্বাচন। সেই জন্যে তাকে যখন প্রধানমন্ত্রী হিসাবে বা সাবেক প্রধানমন্ত্রী হিসাবে কেউ কথা বলে, তখন আমার কাছে মনে হয় এক ধরনের অনুমোদন দেওয়া হচ্ছে। ওই নিষিদ্ধ, ওই না হওয়ার নির্বাচন, ওই তামাশার বিষয়টিকে আমরা এক ধরনের মেনে নিচ্ছি। আর দ্বিতীয় কথা, যেটা ভারতে বসে উনি করেছিলেন, এই মানে অনলাইন ভিত্তিক প্রেস কনফারেন্স করছেন, ভারত কিন্তু বলছে যে কোনোভাবেই তিনি ওখানে রাজনৈতিক কার্যকলাপ করার সুযোগ ভারত দিবে না। আমি যদি বুঝতে ভুল না করি, তো ভারত আসলে শিশুসুলভ আচরণ করছে। ভারত
যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখন বলেছিলেন নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করবে। তো বিএনপি নির্বাচিত সরকার। তা আমার কাছে মনে হয়েছে ভারত তার অতীত থেকে বেরিয়ে আসতে পারছে না। ভারত শেখ হাসিনা, আওয়ামী লীগ এর বাইরে কখনো বাংলাদেশে আর কারোর সঙ্গে কাজ করেনি। শেখ হাসিনা, আগে মুজিব ছিল, পরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। এই দেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব তো হবে ওই দেশ এই দেশের জনগণের সঙ্গে। যেমন আমাদের মোদি এখন প্রাইম মিনিস্টার, কিন্তু ভারতীয় জনগণের সঙ্গে আমাদের ঐতিহাসিক কারণে বন্ধুত্ব। ওরা কিন্তু বাংলাদেশের জনগণের সঙ্গে কখনো বন্ধুত্ব করে না। বন্ধুত্ব করছে শেখ হাসিনা তিনটা পিরিয়ডে। কি ইলেকশন হয়েছে শেখ হাসিনার এই পালিয়ে যাওয়ার অংশীদার কিন্তু আমার মনে হয় ভারতীয়। ভারত যদি প্রথম নির্বাচনটাকে তারা বলতো এটা গণতান্ত্রিক নির্বাচন না, তাহলে সে সতর্ক হতো। দ্বিতীয় নির্বাচনে যদি বলতো, যেটা মধ্যরাত্রে হয়েছে, এটা নির্বাচন না, শেষ নির্বাচনেও এই ধারাবাহিকভাবে যখনই নির্বাচনে শেখ হাসিনা এসে প্রথম প্রধানমন্ত্রী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ভারত প্রথম যাকে অভিনন্দিত করেছে, তারপরে অন্যরা অভিনন্দিত করছে। ওই অর্থে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র তছনছ হওয়ার পিছনে এইসব সিদ্ধান্ত, ভূমিকা, মন্তব্য কিন্তু অনেক অংশে সহায়তা করেছে। কিন্তু শামসুজ্জামান দুদু, এর আগে যখন ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল যে ভারতের মাটি ব্যবহার করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ, নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের কোনো কার্যক্রম বা কোনো কিছু রাখতে পারবে না, সেই সময় বাংলাদেশের পক্ষ থেকে যখন বলা হয়েছিল, সহযোগিতার আশা করা হয়েছিল, সেক্ষেত্রে ভারত সেই সময়ও অবস্থান নিয়েছিল। সেক্ষেত্রে আপনার মনে হয় না যে এখানে ভারত আসলে দুই নৌকায় পা রাখার চেষ্টা করছে? হ্যাঁ, এটা স্পষ্ট, দুই নৌকায় পা রাখার চেষ্টা করছে। শেখ হাসিনার ফিরে আসার ব্যাপারটা, সে কিন্তু আইনে এখানে ভিসা করে তারপরে ওই যে ক্লিয়ারেন্স নিয়ে তারপরে ইন্ডিয়ায় যায়নি। সে হচ্ছে অবৈধভাবে ইন্ডিয়ায় ঢুকছে। এমনকি ভারতও আইনগত দিক থেকে তার যে সম্মান দিচ্ছে, এটা দেওয়ার কোনো কারণ নেই। আমাদের অনেক ইতিমধ্যে দেখবেন পুশ ইন করছে। মুসলমান ওই দেশে বসবাস করছে, তারা জন্মাইছে, জন্মসূত্রে নাগরিক, তাদেরকে পুশ ইন করছে। তো পুশ ইন করার যেতে এতই মজা লাগে, তাহলে তো হাসিনার আগে পুশ ইন করা উচিত। এইটা নিয়ে কেউ পৃথিবীতে হবে না। আমরাও অভিনন্দন জানাবো যে হ্যাঁ, একজন অবৈধ ঢুকে পড়া ব্যক্তিকে পুশ ইন করছে। আর আমার কাছে যেটা আমি মনে, দ্বিপাক্ষিক সম্পর্ক, দুই দেশের সম্পর্ক ভালো করার মূল কারণটা হচ্ছে অপরাধীকে জায়গা না দেওয়া। এটা যদি ভারত করতে পারে, এবং তাহলে আমরা বুঝবো সত্যিকারের আমাদের বন্ধু হিসাবে তারা স্বীকৃত হবে। তাছাড়া সন্দেহ থেকে যাবে। জি, ডক্টর আতিক মুজাহিদ, শেখ হাসিনাকে জুলাই গণ অভ্যুত্থানের এই যে বার্ষিকীর দিনে দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে প্রতিক্রিয়া জানিয়ে বলা হয় যে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে প্রকাশ্যে কথা বলার সুযোগ দেওয়া বাংলাদেশের জনগণের অনুভূতিতে গভীর আঘাত এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সম্প্রীতিপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য সেটি ক্ষতিকর। আপনার মতামত কি বলে? শামসুজ্জামান দুদু সেই বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে বলছিলেন, দুটি দেশের সম্পর্কের উন্নতির পথে এটা বাধা কিনা, কি বলবেন? আমি প্রথমত সরকারকে এই প্রেস রিলিজের জন্য ধন্যবাদ জানাই। কারণটা হচ্ছে আমরা ন্যাশনাল ইন্টারেস্ট এবং মিউচুয়াল রেসপেক্ট, ন্যাশনাল ইন্টারেস্টের যে বেস, সেই বেসমেন্টের ক্ষেত্রে আমরা ইউনাইটেড থাকতে চাই। বাংলাদেশ রাষ্ট্রকে কেউ অসম্মান করবে, এদেশের মানুষকে আন্ডারমাইন করবে, এদেশের ইন্টারেস্টকে আন্ডারমাইন করবে, সেটাকে আমরা কখনো উইল নট সাপোর্ট অ্যাজ এ অপোজিশন পার্টি হিসেবে। ডেফিনেটলি এটা ইন্ডিয়া জেনেই করতে দিয়েছে। কী জন্য করতে দিয়েছে? বাংলাদেশকে অস্বস্তিতে মধ্যে ফেলতে, বাংলাদেশকে বিব্রত করার জন্য, বাংলাদেশকে প্রেশার দেওয়ার একটা মাধ্যম ডিপ্লোম্যাটিক, যে তোমরা যদি আমাদের সাথে নেভিগেট না করো তাহলে আমরা কিন্তু এটাকে দিয়ে আমরা খেলবো আর কি। বেসিক্যালি শি ইজ এ টুলস ফর ইন্ডিয়া, আমার কাছে মনে হয়েছে, 1 নম্বর। 2 নম্বর, শেখ হাসিনা ইটসেলফ এ সিকিউরিটি থ্রেট। কীভাবে সে কথা বলে একটা দেশে যেখানে রাজনীতিক, সে তো একটা আশ্রিত ব্যক্তি, সে দেশের সাপোর্ট ছাড়া কীভাবে কথা বলে আপনি বিশ্বাস করার মতো। ইন্ডিয়া যদিও তাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে বলেছে যে আমরা অ্যালাউ করি না, এটা বেসরকারি একটা ফরেন অ্যাফেয়ার্স, তাহলে আমরাও বাংলাদেশে যারা
ধরেন আমরা এরকম যদি যারা ওদের দেশের বিচ্ছিন্নতাবাদী তাদেরকে নিয়ে এসে বলবো যে তোমরা এখন ওনাদের ভাষায় বিচ্ছিন্নতাবাদী, তারা যদি এখন আসে বাংলাদেশে, আমরা কি ডেকে বলবো যে তোমরা করেসপন্ডেন্ট আইগা এক্সপ্রেস করো, এরকম করবো আমরা? আবার বলতেছেন না আপনাদের সাথে আমাদের খুবই সম্পর্ক ভালো আছে। এটা বাংলাদেশের ইন্টারেস্ট, বাংলাদেশের স্বার্থ, সব কিছুর সাথে এটা থ্রেট আমার কাছে মনে হয়। সেটা গভর্নমেন্ট যেটা নিয়েছে সেটা ফ্যান্টাস্টিক, এবং আমরা দলগতভাবে বলেছি বাংলাদেশের জন্যই আসলে শেখ হাসিনা থ্রেট। সে বাংলাদেশের নাগরিক না, সে বাংলাদেশকে ওন করে না, বাংলাদেশের বিরোধী একটা কার্যক্রম করলো, বহির্বিশ্বে বাংলাদেশের বিরোধী একটা নেগেটিভ প্রচারণা। 2 নম্বর, টার্কির ফরেন মিনিস্টার একটু ভেরি ইন্টারেস্টিং কমেন্ট করেছে, আমি দেখলাম সম্ভবত এটা আমাদের ছোট পত্রিকাটার নাম কি, মতিউর রহমান সাহেব, রিন্টু সাহেব কিনা, মানব জমিনেতে এটা কোট করেছে। সেটা হচ্ছে যে বাংলাদেশ চলে যাচ্ছিল, এখন সেটা ফিরে এসেছে। ইউ আন্ডারস্ট্যান্ড? যে আরেকটা দেশ বাংলাদেশকে গিলে খাচ্ছিল, সেখান থেকে বাংলাদেশ রিটার্ন করে তার ওন সভারেন্টি, ইন্টিগ্রিটি এটাতে ফিরে এসেছে। দ্যাট ইজ ভালো দিক এটা আমাদের জন্য। আমাদেরকে অনেক বয়ান শোনানো হইতো, পেঁয়াজ না দিলে, আলু না দিলে বাংলাদেশ খাবে কি, তোমরা আমাদের মেডিকেল নিয়ে চলো। আমরা গত 2 বছর ইন্টারিমের সময় দেখেছি কোনো কিছুই হয়নি, আমরা নিজে সে এক্সপোর্টে চলেছি, কোনো ঝামেলাই হয়নি। এখনও আমরা দেখছি যে খুব বেশি তারা আমাদের কিন্তু স্পেস করেছে বলে নির্বাচিত সরকারের বলে যে সব ওপেন হয়েছে, এরকম না। বাংলাদেশ স্টিল বাংলাদেশের মানুষের কোনো সমস্যা, এই জিনিস জাতিগুলো যেটাতে ওনারা ভয় দেখিয়েছিল, তার মানে বেসিক্যালি তাদের একটা বড় ইনভেস্ট আছে এখানে আওয়ামী লীগের উপর এবং আওয়ামী লীগের চালাদের উপর। সেই ইনভেস্টমেন্টটাকে তারা এখনও ভুলতে পারতেছে না দীর্ঘদিনের। বরং এটা বিজেপি গভর্নমেন্ট যদি থাকে, সেটা তারা বাংলাদেশের পিপলসকে না সিলেক্ট করে, তারা বাংলাদেশে আওয়ামী লীগকে সিলেক্ট করেছে, তাদের যে লেসপেন্সার। সো আমরা মনে করি কমপ্লিটলি যেটা করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, এটা বাংলাদেশের মানুষের ইন্টারেস্ট বিরোধী, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা, এখানকার স্পিরিট বিরোধী। দে শুড কাম ডাউন এবং ফিরে আসা উচিত। আদারওয়াইজ আপনি যেটা বললেন যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা স্টেটমেন্ট দিয়েছে, কোনোভাবেই সম্পর্ক খুব ভালো দিকে যাবে না। কারণ তারা আমাদেরকে অপমান করে, আমাদের শত্রুকে, আমাদের দেশ বিরোধীকে, আমাদের জন্য ক্ষতিকর, সবসময় উচ্ছৃঙ্খল করে বেড়ায়। যে গোষ্ঠী দেশ থেকে পালিয়েছে তাকে যদি আশ্রয় দেয়, তাহলে আপনি বন্ধু হয়? এটা হতে পারে না। তাদের এটা থেকে ফিরে আসতে হবে, আমাদেরকে রিটার্ন করতে হবে। জি, রুহিন হোসেন প্রিন্স, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, যেমনটা শুরুতে বলছিলাম, কোর্টের অর্ডারে বলা ছিল উনি যেন বিদ্বেষমূলক কোনো কথা না বলেন। সেখানে তাকে কিন্তু বক্তব্য দিতে বারণ করা হয়নি, শুধুমাত্র বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্যের কথা, অর্থাৎ তিনি স্বাভাবিক কথাবার্তা বলতে পারবেন, ওটার উপর কোনো নিষেধাজ্ঞা নেই। অন্যদিকে শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ব্যক্তি যেন ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, সেই বিষয়ে গত 3 আগস্ট ভারত সরকারের সহযোগিতা চেয়ে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এই বিষয়ে কি বলবেন? ঠিক, ধন্যবাদ আপনাকে। না, বিষয়টা তো আপনার আলোচনায় 2টা দিক, আর আমি ওভারঅল আজকের আলোচনার 3টা দিক আমি হিসাব করতে চাই। প্রথমত শুনলাম যে চিফ প্রসিকিউটরের বক্তব্য। এখন শেখ হাসিনা উনি পুরো কি কথা বলেছেন আসলে সেটা শোনার সুযোগ আমার হয়নি, সেটা আমি ঠিক পুরোপুরি বলতে পারি না। ওই সোশ্যাল মিডিয়াতে কতগুলো হেডলাইন প্রধানত চোখে পড়েছে, তবে হেডলাইনের মধ্যে অতীতের যেমন উস্কানিমূলক ওই রকমের কিছু চোখে পড়েনি, কিন্তু খুবই স্বাভাবিক। আমি যেটা গেজ করি, উনি কি বলতে পারেন, ওনার সময়ের কথা বলতে পারেন, ওনার ভালো কথা বলতে পারেন, এই সমস্ত কথাবার্তা ছাড়া আর কিছু না। এইটা গেল একটা দিক। দ্বিতীয় যে পয়েন্টটা বললেন যে আমাদের সরকারের পক্ষ থেকে ইন্ডিয়ার সরকারকে অনুরোধ করা হয়েছে যাতে ওই মাটি ব্যবহার না করে এটা করতে পারে, আমি এইটাকে গুরুত্ব দিতে চাই এই কারণে। তার আগে একটু বলে রাখি যে কারণটা আমি আসছি একটু পরে, যে ঠিকই, এটা তো ঠিকই যে হয়তো আমরা এখনকার দুনিয়াতে কারোর কথাকে কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত আমরা আসলে করতে পারবো না, একভাবে না একভাবে আসবে। যেমন কালকে সম্ভবত যতটুকু দেখলাম প্রথমে রয়টার্স এইটাকে পুরো প্রচার করবে বলে বলেছে এবং তারা করেছে। তার জিনিসগুলো হয়তো বন্ধ করতে আমরা পারবো না, সেটা অন্য আলোচনা। কিন্তু বাংলাদেশ ভারত সরকারকে যে অনুরোধ করেছে সেইটা আমার বিবেচনায় গুরুত্বপূর্ণ এই কারণে, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ, তার সাথে আমাদের সম্পর্কটা ওই অর্থে ভালো না। কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণের সাথে সম্পর্ক ভালো হওয়াটা দরকার, এবং আমার বিবেচনায় যে 2 দেশেরই চাওয়া উচিত যে আমাদের পরস্পরের যার যার স্বার্থ রক্ষা করেই আমরা সম্পর্ক রাখব। বাংলাদেশের ক্ষেত্রে এইটা আরেকটু বেশি এই কারণে, কারণ দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে ভারতের
সাথে ঝুলে থাকা আমাদের এমন কতকগুলো সমস্যা আছে যার সমাধান তারা করে নাই। সীমান্ত হত্যাকাণ্ডের মতো একটা ঘটনাকে আমরা শেষ করতে পারলাম না, তাহলে অন্যটা কোনটা বলবো? বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, অন্য ডোমিনেশনটা তো বাদই দিলাম। এমনকি এটা কিন্তু মোটেই ছোট ঘটনা না যে 54টা নদীর যে উৎস সেখানে তার যথাযথ পানি আমাদের না পাওয়া। আরও কতকগুলো বিষয় আছে যে ঠিক আছে এই সময় কতকগুলো শীতল সম্পর্ক তাদের সাথে চললো, আমাদের ডিসেম্বরে সেখানে একটা আমাদের গঙ্গার পানি চুক্তি নবায়নের ব্যাপার আছে, তিস্তার ব্যাপার আছে। এবার এখানে আবার একটা সভা হওয়ার কথা ভারতে, সেক্ষেত্রে তারা দেখলাম কয়েকদিন আগে বললো তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে আমাদের প্রধানমন্ত্রী যাতে যান। তাহলে এই যে সামগ্রিক যে অবস্থাটা, তা সেই জায়গায় তো ভারত সরকারের এই বিবেচনাটা করা দরকার যে আমরা সম্পর্কটাকে এমন কোনো জায়গায় নেব না যাতে করে যতটুকু আমি আগানো না বললেও মানে যতটুকু ধরেন একটা লাইনের মধ্যে আছে যেখান থেকে আগাতে পারি সেটা যেন পিছিয়ে না যায়। তা সেইটা আমি ধারণা করি যে নিশ্চয়ই এটা পারস্পরিক কথা বলে এই সম্পর্কটা যাতে করে উইনওভার করা যায় সেটা দেখতে হবে। কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন এইখানে কতগুলো ডিপ্লোম্যাটিক শব্দ চয়নের খেলা চলেছে, কারণ ভারত পরিষ্কার বলছে যে তিনি যেটা করছেন এ দায়িত্ব আমাদের না। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকএস সেন্সেশন ওয়াটার ক্লোজেট। তো তোমাদের না বুঝলাম, কিন্তু বাংলাদেশ যে অনুরোধটুকু করলো, অনেকে বক্তৃতা করেছে আমার জানা মতে, তো অন্যদের বক্তৃতা নিয়ে তো আর বাংলাদেশ আপত্তি করে নাই। একজনের বক্তৃতা নিয়ে বলেছেন যে অন্তত পক্ষে তোমাদের ভূখণ্ড ব্যবহার করে যাতে এটা না করে। তা সেই বিবেচনাটা ভারত করতে পারতো। বিশেষ করে আমার বিবেচনায় যেহেতু আমাদের সম্পর্কের টানপোড়েন চলছে, কিন্তু আমরা পরস্পরের স্বার্থেই আমরা সম্পর্ক উন্নয়ন চাই, তা সেক্ষেত্রে দেখা যাক কতটুকু কি ভূমিকা রাখে। জি, শামসুজ্জামান দুদু, রুহিন হোসেন প্রিন্স বলছিলেন এখনকার দুনিয়াতে আসলে কারো বক্তব্যকে আটকানোর আসলে সেই রকম সুযোগ নেই। অর্থাৎ এই যে ইন্টারনেটের যুগ আমরা বলি, সেই ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রতিনিয়ত সবকিছু আমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। সেই ক্ষেত্রে এই সামাজিক মাধ্যমের বহুল যেই ব্যবহারে এই দিনে কি কারো বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া আসলে এটা কতটা যৌক্তিক? কারণ আমরা আগেও দেখেছি শেখ হাসিনাও একই কাজ করেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। তাতে কি প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য সেই সময়ে জনগণের কাছে পৌঁছানো থেকে বিরত রাখা গেছে? এটা কিন্তু বক্তব্য প্রচার বা নিষেধাজ্ঞা এটা ব্যাপার না। জি, ব্যাপারটা হচ্ছে উনি যে দেশে আছেন বা আশ্রয় নিয়েছেন সেই দেশেই নিশ্চয়তা দিয়েছেন এবং যাকে আশ্রয় দিয়েছেন তাকেও বলেছেন যেন রাজনৈতিক কার্যকলাপটা ওখান থেকে করবেন না তিনি। বিষয়টা কিন্তু এটা বক্তব্য প্রচার বা ঠেকানো এই বিষয়টাই না। কিন্তু ভারতের সহযোগিতা তো চাওয়া হয়েছিল যেন সেখানে রাজনৈতিক কোনো বক্তব্য যেন না দেওয়া হয়। গত 3 আগস্টের কথা বলছিলাম। ভারত সহযোগিতা চাওয়া হয়নি, ভারত নিজের নিশ্চয়তা দিয়েছে সে এটা করবে না। তারা নিশ্চয়তা শুরুতে দিয়েছিল যে নিষিদ্ধ আওয়ামী লীগ তারা ভারতের মাটিতে বসে কোনো কার্যক্রম, তাদের কোনো কার্যক্রম চালাতে পারবেন না, সেটি বলছিল। বক্তব্যের কথা গত 3 আগস্ট যখন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বা তখন জানিয়েছিলেন, সেই সময় প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাও বৈঠক করেছিলেন, ভারতের সহযোগিতা চেয়েছিলেন যেন রাজনৈতিক বক্তব্য না দিতে পারেন। সেই সময়কার কথা বলছি। জি, কার্যক্রম চালাবেন না। কার্যক্রমটা কি? রাজনৈতিক কার্যক্রমটা কি? মিটিং করা, বক্তব্য দেওয়া, মন্তব্য দেওয়া, এগুলো তো। তো ভারত একটা জায়গায় মানে খুব বুদ্ধিমান হিসাবে তারা নিজেদেরকে মনে করছে, কিন্তু আদতে ভারত ওই পর্যায়ে কাজ করছে না, সঠতা করছে। এক ধরনের বাংলাদেশ বিরোধী যারা, শুধু শেখ হাসিনা না তো, পুরো আওয়ামী লীগের একটা বড় সেকশন নেতৃত্ব ওই দেশে রয়েছে। তারা বিভিন্ন প্রভিন্সেতে আছে, ওয়েস্ট বেঙ্গলেই বেশি। এটা আছে তো, আমরা জানি। আমাদের দেশে জেলাতে অন্যান্য জেলার নেতারা আওয়ামী লীগে যারা নেই তারা ঢাকা শহরে হয়তো 2-1 থাকতে পারে, ম্যাক্সিমামই ওই দিকে আছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, 71-এ মুক্তিযুদ্ধে তারা আমাদের সহায়তা করছিল, সেই জন্য বাংলাদেশ একাধিকবার কৃতজ্ঞতা জানিয়েছে। কিন্তু একজন ফ্যাসিস্ট, খুনি, নির্দয় হত্যাকারী, গণহত্যাকারী, তাকে যখন আশ্রয় দিছে
তখন বন্ধুসুলভ মানে বিষয়টা তো সামনে আসে না, তখন এটা নেগেটিভলি সবাই নিবে। সেই কারণে এই শেখ হাসিনা এমনকি বিচারও হয়ে গেছে, সে তো ফাঁসির আসামি না, যদি আপিল যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত সে দণ্ডিত। সেই কারণে আমার কাছে মনে হয়েছে ভারতের যে ভূমিকা সেটা আমাদের দেশে বন্ধুসুলভ দৃষ্টিতে যায় না। তারা যেটা করছে এটা তারা এবং আমরা বলছি না বটে, শত্রুতামূলক একটি ঘটনা চিহ্নিত হবে, যেটা আমরা প্রত্যাশা করি না। তো ভারতের কাছে প্রত্যাশা করি, আমাদের খুব কাছের প্রতিবেশী এবং সর্বদিকেই ভারত। স্বাভাবিক কারণে এই যে ঘটনাটা তারা করছেন সেটা আমাদের কাছে প্রত্যাশিত না। স্বার্থ কিন্তু আমাদেরও যেমন আছে ভারতের সঙ্গে, ভারতেরও আছে। সেই কারণে অভিন্ন স্বার্থে আমরা যদি কাজ করতে পারি, এবং আমি ব্যক্তিগতভাবে সম্পর্ক উন্নয়নের বিষয়টি গুরুত্ব সহকারে তারাও ভাববে, আমরাও ভাববো, কিন্তু এই ধরনের ঘটনা প্রত্যাশিত না। স্বাগত আরো একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। ডক্টর আতিক মুজাহিদ, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যেমনটা শুরুতে বলছিলাম, ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণের তারিখ ঠিক করা হয়েছে 20 আগস্ট। আলোচনায় তিনজনের নাম শোনা যাচ্ছে বিএনপির পক্ষ থেকে। তাদের মধ্যে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ, আছেন স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর আব্দুল মঈন খান এবং দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই তিনজনের নাম আমরা শুনতে পাচ্ছি। আপনার কি মনে হয় কে হতে পারেন দেশের 23তম রাষ্ট্রপতি? কি মনে হয় বিরোধী দল হিসেবে আপনারা কেমন রাষ্ট্রপতি চান? ধন্যবাদ। আমি একটা বিষয় একটু অ্যাওয়ার করার জন্য বলি, লাস্ট আলোচনার সাথে একটা এডিশনাল, মোস্ট প্রবাবলি indianexpress.com মানে ওদের একটি নিউজ পোর্টালে আমরা গতকাল দেখলাম যে বাংলাদেশ বর্ডারে এডিশনালি 40 প্রায় 40টার মতো নতুন ইউনিট খুলতেছে। এটা বলে সাবসিডারি ইন্টেলিজেন্স ব্যুরো ইন্ডিয়ার। এটা খুবই কনসার্নিং যে তারা বাংলাদেশকে বন্ধু ভাবতে চায়, মানে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়। এডিশনালি তারা প্রায় কত একর জমিও দিয়েছে, প্রায় 40টার মতো নতুন করে তারা ইন্টেলিজেন্স খুলতেছে। সো ওই সাম আপ করে বলি, ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা রেসপেক্ট বোধের হবে, শুধু ইন্ডিয়াকে এটা বুঝতে হবে। 2 নম্বর আসে আমাদের রাষ্ট্রপতি নিয়ে। রাষ্ট্রপতি বাংলাদেশের কনস্টিটিউশনালি যদিও বাংলাদেশের প্রধান, কিন্তু এক্সিকিউশনের দিক দিয়ে আমরা সবাই জানি যে একটা অর্নামেন্টাল হিসেবে বাংলাদেশে ধরা হয় আর কি। তো সেই জায়গা থেকে বাট বাংলাদেশের মানুষ তারপরেও রাষ্ট্রপতিকে একজন রাষ্ট্রের প্রধান অভিভাবক হিসেবে একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোক চায়, যার চরিত্রগত, আচরণগত, যোগ্যতাগত এবং রাজনৈতিক অভিজ্ঞতা অবশ্যই আছেন, এবং বাংলাদেশের মানুষকে ধারণ করে বাংলাদেশের সম্মান মর্যাদা উন্নয়ন হবে। এইরকম লোক যদি রাষ্ট্রপতি হয় তার জন্য বাংলাদেশের জন্য ভালো হবে। মানুষ যেন বলতে পারে যে আমাদের রাষ্ট্রপতি সামথিং লাইক দ্যাট, সারা পৃথিবীর জন্য একটা হতে পারে আর কি। নট মানে একদমই নর্মালি যেটা হয় আর কি, প্র্যাকটিস অনুযায়ী হচ্ছে দলীয় প্রধান। অলরেডি আমরা জানি যে আমাদের প্রাইম মিনিস্টারকে ওনাদের দল থেকে দলের চেয়ারম্যান হিসেবে ওনাকে অথরিটি দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের নামও আমি নাম নিয়ে কথা বলবো না। এটা নিয়ে তো আসলে আমি তো ওনাদের সাথে কাজ করি নাই, আমরা তো ওনাদেরকে বাহির থেকে চিনি যে প্রায় গত 15-17 বছর ধরে আমরা যতটুকু রাজনীতি বুঝি যে কীরকম অনেকের ব্যাপারে অনেক কষ্ট করেছেন, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই রাজনৈতিকভাবে। তো যেটা হলো যে নর্মালি সরকারি দলের যে লিড থাকেন বা পজিশন লিডার থাকেন, উনি মূলত চুজ করেন কাকে দেবেন। সো ওনার যার সাথে কাজ করার ভালো সুবিধা উনি আর কি বেসিক্যালি। তো আশা করি ভালো একজন দিলে বেটার, রাষ্ট্রের জন্য উপকার হয়, যেন বিয়ন্ড দলের বাইরে চিন্তা করা উচিত বিষয়টা নিয়ে। জি, রুহিন হোসেন প্রিন্স, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন, যেটি নিয়ে আসলে আলোচনা করছিলাম। বিএনপির বাইরে বিএনপি পন্থী কোনো বুদ্ধিজীবীর রাষ্ট্রপতি হবার সম্ভাবনা দেখেন কিনা? কারণ আমরা এমনটাও শুনেছিলাম কিছুদিন আগে যে ডক্টর ইউনূসের নামও আসতে পারে এই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে। গতকাল জুলাই জাদুঘরে আমরা দেখেছি প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসকে দেখে এই বিষয়ে অনেকেই আরও সমালোচনা করেছেন, কেননা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের বিতর্কিত কর্মকাণ্ডে অনেকেই ডক্টর ইউনূসের উপর ক্ষোভ প্রকাশ করেছেন। সেইগুলো আসলে মিলিয়ে এই ধরনের সমালোচনা এসেছিল হয়তো। তো সেই ক্ষেত্রে এই বিষয়ে কি বলবেন? আমি এই বিষয়ে এখন যে মন্তব্যগুলো করবো এটা আমার ব্যক্তিগত মন্তব্য, কারণ আমরা দলের না, কারণ আমার দল তো এখানে ভোটারও না বা দলকে কেউ জানতেও চায়নি, সেই জন্য বলা উচিত না।
কিন্তু আমি প্রথমে এর ইন্ডিকেটরগুলো বলি। একটা দেখেন, এখনকার সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব কর্তব্য কি? এখন স্বাভাবিক ক্ষমতায় বিএনপি আছে, বিএনপি তো তার রাষ্ট্রপতি ইলেক্ট করবেন প্রধানত, বিরোধীরা যদি প্রার্থী দেয়ও, কিন্তু বাস্তবে তো বিএনপি যাকে চাইবেন তিনি নির্বাচিত হবেন। তাহলে বিএনপি ওইটা দেওয়ার ক্ষেত্রে এই বিবেচনাটা রাখবে কিনা যে সংবিধানে এখন আছে রাষ্ট্রপতির দায়িত্ব কর্তব্য ওইটুক থাকবে, না সংবিধান সংস্কার করার কথা বলা আছে, সংবিধানে যে সংশোধনী যে রাষ্ট্রপতির কিছু ক্ষমতা আর একটু বর্ধিতকরণ, যদিও বর্ধিতকরণ আমরা ঐক্যমত্য কিন্তু কিছুটা হয়েছে, অনেকে জোর করে কিছু ঐক্যমত্য করছে, বিএনপি সবটা একমত হয়নি, নোট অফ ডিসেন্ট আছে, তবুও তিনি তারা যতটুকু চেয়েছে এইটা তারা বিবেচনা করবে কিনা। আমার ধারণা যে যদি তারা পরেরটা বিবেচনা করে, যে কিছুটা হলেও তারা ক্ষমতার ভারসাম্য বিবেচনা করবে, সেই ইন্ডিকেটর থেকে তারা অন্তত পক্ষে বিশেষভাবে দায়িত্ব পালন করতে পারে, দলের প্রতি আনুগত্য আছে, এই রকম মানুষই বিবেচনা করবে। এবার আমি আসি, আমার বিবেচনা যদি বলেন, আমি ওই দিকটা বললাম, আমার বিবেচনায় যে বাংলাদেশের বাস্তবতায় রাজনীতিতে একটা বিরাজনীতিকরণের ধারা করার প্রচেষ্টা এখন আছে বলে আমি এবং আমরা মনে করি। যে কোনো সময় সেই ঘটনা ঘটতে পারে এবং তারা অনেক সময় কোনো বিশেষ ব্যক্তিকে কাজে লাগাইতে পারে, শিখণ্ড হিসেবে লাগাইতে পারে। সুতরাং অবশ্যই আমার বিবেচনায় এইখানে ওই ধরনের নিউট্রাল ব্যক্তি বা এরকম খুঁজে পাওয়াটা আমার বিবেচনায় না। এক নম্বর, দলের করুক, অসুবিধা নাই, কিন্তু অন্ততপক্ষে 3-4টা দিক থাকা দরকার। ব্যক্তি হিসাবে একটা অসাম্প্রদায়িক মানুষ হওয়া দরকার, অন্ততপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হওয়া দরকার, অন্ততপক্ষে একটা সজ্জন মানুষ, যেটা মোটামুটি ধরেন 100% তো সবাই সবাইকে বলবে না, কিন্তু নামটা শুনলে বলবে যে না, তিনি একজন সজ্জন রাজনীতিক। এরকম একটা মানুষকে নির্বাচিত করা উচিত বলে মনে করি। আমার ব্যক্তিগত মত, আপনি শুরুতে যে 3টা নাম বললেন তার মধ্যে এটা খুঁজে পাওয়া খুবই সম্ভব বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। জি, রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে বলছিলেন, রাষ্ট্রপতির ক্ষমতা কি বাড়ানো উচিত কিনা, এই বিষয়ে সংস্কার তো প্রয়োজন, আমরা আগেও এটা নিয়ে কথা আলোচনাও করেছিলাম। রাজনীতিকরা এককভাবে নির্বাহী ক্ষমতার অধিকারী হতে চায় বলে কি আপনার মনে হয় যে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হচ্ছে না বা হয় না? না, এখানে 2টা প্রশ্ন। দেখেন, এটা একটু ভালোভাবেই আরও সময় নিয়ে হয়তো আলোচনা করতাম, কিন্তু আমি সময় কম বলে কংক্রিট করি। প্রথমে মনে রাখতে হবে আমাদের এইটা হচ্ছে কি বলে, রাষ্ট্রপতি শাসিত সরকার না, ঠিক আছে, সংসদ শাসিত সরকার। তার মানে রাষ্ট্রপতির ওই ধরনের কোনো ক্ষমতা আশা করাটা ঠিক না, এটা প্রথমে আগে হিসাব করে রাখা দরকার। তাহলে কি এবার কি তাহলে রাষ্ট্রপতি কি শুধুমাত্র ওই যেটা আপনিও বললেন যে নামে মাত্র থাকবে, এমনকি ওই কবর জিয়ারত করতে গেলেও তো, মানে আমি জানতে চাচ্ছি যে ক্ষমতার একটি ভারসাম্য, আমি আসছি পয়েন্ট, যে শুধু কি ওইটুকুই রাখবো সেইটা আবার না। অন্তত পক্ষে যাতে এই যে নির্বাহী বিভাগ, মানে আমি সরকারের কথা বলছি, তার কতকগুলো জায়গায় কার্যক্রমের ক্ষেত্রে, উদাহরণ দিই, কতকগুলো সংস্থা আছে যেখানে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অ্যাবসলিউটলি যদি প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা থাকে, তিনি ব্যক্তি যা মনে করবেন তাই হবে, তাহলে আপনি কিন্তু এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন না। তাহলে অন্ততপক্ষে সেক্ষেত্রে যদি নীতিমালা থাকে এবং নীতিমালার ভিত্তিতে কয়েকজনের নাম যায় রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতির কাছেও যদি অধিকারটুকু থাকে, তখন কিন্তু আমি বলবো মন্দের ভালো ওই ধরনের সংস্থাগুলো তার প্রতিনিধি চয়েসের ক্ষেত্রে একটা ভূমিকা পালন করা যাবে, ব্যক্তির উপরে নির্ভরশীলতা কমে যাবে। এই রকমের কতকগুলো জায়গা আমরা ঐক্যমত্যের ভিত্তিতে যদি বের করতে পারি, তারপর অভিজ্ঞতার আলোকেই আমরা এই কাজগুলো করতে পারবো। তবে অবশ্যই এখন যেটা আছে তার থেকে রাষ্ট্রপতির কিছুটা হলেও তার অধিকার ক্ষমতা এটা বাড়ানো দরকার বলে আমরা মনে করি। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। শামসুজ্জামান দুদু, দীর্ঘ আলোচনার পর বিএনপির স্থায়ী কমিটির রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব ছেড়ে দিয়েছে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর। এমনটাই হয়, একদিকে সংস্কারের কথা যেমনটা আমরা বলছিলাম রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে বা আরো নানা বিষয়ে, সেক্ষেত্রে আবার অন্যদিকে দেখছি যে ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ হচ্ছে না। প্রশ্ন উঠছে সবকিছু দলীয় প্রধানের উপর যদি ছেড়ে দেয়া হয় বা ছেড়ে দিলে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে কিনা সেই বিষয়ে, যেহেতু সংস্কার নিয়ে এটি নিয়ে প্রশ্ন উঠে, আপনি কি বলবেন? এখানে কিন্তু ছেড়ে দেওয়ার ব্যাপার না, জি, ব্যাপারটা হচ্ছে যে এটা জাতীয় স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে, ওই যে একটু আগে এখানে আলোচনা হলো না দলের মতের বিশেষ। হ্যাঁ, এখানে কিন্তু আলোচনা হলো যে এই 4-5 জনের ভিতরে রাষ্ট্রপতি একজন বেছে নেবেন। ওই যে প্রিন্স সাহেবই এই বিষয়টি বোধহয় উল্লেখ করলেন। জাতীয় স্থায়ী কমিটির আলোচনা মানেই হচ্ছে একাধিক প্রশ্ন
পছন্দ এবং ব্যক্তি নিয়ে সেখানে আলোচনা হয়। যদি একজন থাকে তাহলে তার আলোচনা কোনো সুযোগ নাই, এবং ওই আলোচনাগুলো, চয়েসগুলো, সিদ্ধান্তগুলো কিন্তু দলীয় প্রধান বা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের হাতে তিনি ঘোষণা করবেন বা পছন্দ করবেন। তো এখানে একাধিক ব্যক্তির নামই গেছে তার কাছে, ওর ভিতর থেকে তারও তো রাষ্ট্র সরকার প্রধান হিসাবে একটি এখানে আলোচনা হয়েছে, এটা গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে রাষ্ট্রপতিকে আমরা অলংকারিকভাবে উল্লেখ করছি, ঘটনা কিন্তু তেমন না। স্বাভাবিক অবস্থায় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবে। প্রধানমন্ত্রী না থাকলে আমাদের দেশে তো একাধিকবার নানান সংকট তো এসছে, তখন সবাই রাজনৈতিক দল কিন্তু ছুটে রাষ্ট্রপতির কাছেই গেছে। রাষ্ট্রপতি কি করবেন? রাষ্ট্রপতি সবার সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রপতি সকল অর্থে যেরকম এক নম্বর ব্যক্তি, সংকটকালীন সময়ে সংকটটা কী রকম হবে সেটা পরের কথা, সেখানে রাষ্ট্রপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমাদের মতো দেশ তো মাঝে মধ্যে সংকটের মধ্য দিয়েই যায়, মাঝে মধ্যেই যায়। সেই হিসাবে ভারসাম্যমূলকের যে কথা বলা আছে, এটা সংসদীয় ব্যবস্থা একরকম থাকবে, সংসদীয় ব্যবস্থা একরকম থাকবে, আর রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থাপনায় আরেক রকম থাকবে, সেটা তো আমরা জানি। তবে যেভাবে হোক, কিছু কিছু সময় সংবিধানে না থাকলেও কনভেনশন বা রীতি অনেক বড় ফ্যাক্টর হয়। এই যেমন ডক্টর ইউনূস সাহেব, গত সময় আমাদের এখানে একটা রীতি, মানে প্রধানমন্ত্রী বাইরে থেকে ঘুরে আসার পরে রাষ্ট্রপতির সঙ্গে বিষয়টি অভিহিত করেন, দেখা করেন। তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিন্তু যে বোধহয় 2বার না 3বার ওই 18 মাসে ঘুরছেন, কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে তিনি একবার সাক্ষাৎ করেননি। তো এইটা কি নিয়ম ভঙ্গ করলেন না আইন ভঙ্গ করলেন একটা ব্যাপার, রীতি ভঙ্গ করলেন একটা ব্যাপার। তো এইসব জিনিসগুলো আমাদের প্র্যাকটিসে, অবশ্য আমি সেটা দোষ দিচ্ছে না, এই জন্যে অন্তর্বর্তীকালীন সরকার একটা পিরিয়ডে অনেক কিছুই করছে যে জিনিসগুলো ঠিক মানে সংবিধানের সঙ্গে যায় না, তারপরেও এটা মানে এখন এটি নির্বাচিত সরকার, এই জন্য প্রশ্নগুলো সামনে এসছে, যে সংবিধান সংশোধনের প্রশ্ন সামনে এসছে, রাষ্ট্রপতির ক্ষমতা নিয়োগ সামনে এসছে। নিশ্চয়ই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সামনের দিনগুলোতে যেগুলো সমস্যা হিসাবে আছে, ওগুলো আস্তে আস্তে মীমাংসার দিকেই যাবে। জি, নিশ্চয়ই। রুহিন হোসেন প্রিন্স, তেল গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুরে বিল এবং মূল্য বৃদ্ধি বা আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে 11 দলীয় জোট মুক্তাঙ্গনে যেই কর্মসূচি পালন করছে, সেটি নিয়ে আপনার কাছে আসবো। একটি বিরতি নিয়ে ফিরছি, সময় হলো ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন। স্বাগত আরো একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। রুহিন হোসেন প্রিন্স, তেল গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুরে বিল, মূল্য বৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেটির প্রতিবাদে 11 দলীয় জোট মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে মিছিল নিয়ে সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে। আপনার কাছে জানতে চাই, তেল গ্যাসের সংকট কেন বাড়ছে? সরকারের কোনো ব্যর্থতা দেখছেন কিনা? না, এখানে কয়েকটা বিষয়, প্রথমে 1-2 করে আমি বলি, আমি তো এভাবে বলি। একটা হচ্ছে অবশ্যই এটা একটা সংকট, তাতে যে কোনো রাজনৈতিক দল তার দায়িত্ব পালন করছে, যেমন আমরা এটা নিয়ে কথা বলছি, আমরাও বিক্ষোভ করেছি, আমরা আজকেও আমাদের রেজলিউশন গেল এক। এবারে আমি সংকটের 2টা দিক বলি। প্রথমে একটু ছোট দিকটা একটু বলি। ভুতুড়ে বিল, এটা কিন্তু একটা বড় ঘটনা, এবং ভুতুড়ে বিল কে কীভাবে নেবেন জানি না, কিন্তু আমরা যতটুকু বুঝি জুন মাসের পরে, এই জুনে, বিশেষ করে জুনের বিলটা জুলাই মাসে আসে, তো যেটা নিয়ে কথা, ভুতুড়ে বিল হওয়ার একটা সম্ভাবনা ছিল, এরকম আমরা কিন্তু খবর পেতাম। কেন শুনবেন? ভুতুড়ে বিল মিনস হচ্ছে একটা, তো এবার মানুষের পারসেপশনে আসি, বিদ্যুতের বিল তো বেড়ে গেছে, তাতে সেইটা একটা বাড়ানো হয়েছে, কিন্তু তার বাইরে আর একটা ঘটনা থাকে, কেউ স্বীকারও করতে পারেন, অস্বীকার করতে পারেন, কিন্তু আমাদের অভিজ্ঞতায় বলছি, ওই যে গত বছর জুলাই থেকে জুন পর্যন্ত কত আয়, এটা দেখানোর জন্যে অনেক সময় এই সমস্ত বিতরণকারী কোম্পানি তারা বিলটা বাড়িয়ে দেখায় বছরের আয় দেখানোর জন্যে। মানে তাদের কাছে তো আছে না যে টার্গেট কত আয় করলাম, ওইটা তার উপরে তাদের নানা ধরনের বোনাস থেকে শুরু করে অনেক কিছু নির্ভর করে, মানুষের জিনিসটা দেখে না। এইসব কারণটাই
একটা প্রধান হয়েছে বলে ঘটনার সবচেয়ে বড় ভিকটিম তো জনগণ তাহলে। খুবই স্বাভাবিক। এবং এটা মনে রাখবেন, ধরেন আপনি বাড়িতে নিয়মিত বিল দেখেন, আপনার কার্ড আছে, আমি দেখি আমারটা কিন্তু আগে এটা করবেন, আপনারটা করবে না, করবে সাধারণ মানুষেরটা। কারণ এমনি এইবারের এইটা খুবই, যারা ভুতুড়ে বিল করেছে তাদের বিরুদ্ধে আমি বলি বিশেষভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার। কেন? কারণ এমনিই বিদ্যুতের বিল বেড়ে গেছে, তাতেই মানুষের খারাপ অবস্থা। আর এটা ইউনিট একটু বাড়লে এগুলো আরও অনেক আছে। এটা জাস্ট আর একটা কথা বলি, এটা নিয়ে দীর্ঘ আলোচনা করলেই ভালো হয়। দেখেন এখনো পর্যন্ত মিটারে তো 2 নম্বরই আছে কেনা জানে। এখন আপনি ধরেন 300 ইউনিটের কম করলে একটা বিল, 300 ইউনিটের বেশি করলে একটা বিল। আপনি এই ধরনের স্ল্যাব তো আছে। এই স্ল্যাবে যে অনেকে কর্মচারীরা এই ক্ষেত্রে নানা ধরনের জটিলতা তৈরি করে। তা সেটা আমি একটা বলবো যে সরকার তো ইতিমধ্যে ঘোষণা দিয়েছিল, আমি যতটুকু জানি, যে এই ধরনের বিল হলে সেটা যাতে কি বলে মিটমাট করা যায় সেইটাই। কিন্তু এই জায়গায় আমাদের কাছে অভিযোগ যেটা আসছে সেটা হচ্ছে ওইখানে গেলে এরা পাত্তাই পায় না, এটা দেখতেই চায় না। কিন্তু আমি আজকে এখানে দাবি করব যে এই ধরনের ভুতুড়ে বিলের নামে যা আসছে সরকার যেন এই ব্যবস্থা করে। এবার আপনি পরে যে কথা বলছেন, খুব ছোট্ট কথা, দেখেন গ্যাস সংকট এবং যেটা এটা একটা অনিবার্য ছিল। অনিবার্য ছিল এই কারণে, কারণ আমরা পুরো ওই জ্বালানি সেক্টরকে আমদানি নির্ভর করে ফেলেছি। আমদানি নির্ভর করে ফেলেছি। সাম্প্রতিককালে জানেন জ্বালানি নিয়ে যে সংকট, দাম বৃদ্ধি, তাতে এক ধরনের আমাদের এইখানে মানে সরবরাহের ঘাটতি হয়েছে। একই সাথে আরও 2টা ঘটনা ঘটে গেছে যে কারিগরি ত্রুটির কারণ, এবং তাতে উৎপাদন এটা নানাভাবে কিন্তু ব্যাহত হয়েছে। যে কারণেই আমাদের, আপনারা তো ঘরবাড়িতে এই সংকট দেখছি, সবচেয়ে ভয়াবহ সংকট যাচ্ছে কিন্তু শিল্পক্ষেত্রে। সুতরাং এইসব কারণেই একটা অনিবার্যভাবে এই সংকটগুলো হয়েছে। কিন্তু আমার কাছে বক্তব্যটা হচ্ছে এই সংকট আরও স্বচ্ছতার সাথে সরকার জনগণের কাছে তুলে ধরুক, ভুতুড়ে বিল বন্ধ করুক, এবং সে তার পরিকল্পনাটা পরিষ্কার করে জানাক, যাতে করে এই সংকট উত্তরণের জন্য আগামীতে জ্বালানি নির্ভরতা আমদানি নির্ভরতা দূর করে কিভাবে দেশের সম্পদ আমাদের গ্যাস তুলে কিভাবে আমাদের নবায়নযোগ্য জ্বালানি করেই তারা এই সংকটের সমাধান করবে, সেই জায়গাটাই যাওয়া দরকার বলে মনে করি। আর 30 সেকেন্ড একটা মন্তব্য করি। এই সময় সরকার আর একটা খুবই আমি বলবো অন্যায় কাজ করার সিদ্ধান্তে যাচ্ছে, সেটা হচ্ছে বিতরণ কোম্পানিগুলোকে বেসরকারিকরণ করে দেওয়া। বেসরকারিকরণ করা মানে ওইটা কিন্তু দেখবেন আর একটা বিল নিয়ে তগলকি কাজ কারবার চলে। এটা আপনারা হিসাবের মধ্যে মিলাইতে পারবেন কিনা জানি না। ধরুন ওইখানকার এমনি বিশাল একটা চেয়ার টেবিল নিয়ে বসলো, এজিএম করলো বিশাল একটা জায়গায়, এই সব কিছু কিন্তু আপনার গ্রাহকের কাঁধে চাপবে। সুতরাং আমি সরকারকে বলবো এই বেসরকারিকরণের করার জায়গা থেকে ফিরে আসেন, এইখানে নিয়মনীতি ঠিক করেন এবং আমদানি নির্ভরতা দূর করে আমাদের দেশীয় সম্পদের উপরে নির্ভর করেই এই ধরনের জ্বালানি খাত ঢেলে সাজানোর কাজটাই আপনারা করেন। জি, ডক্টর আতিক মুজাহিদ, বিদ্যুৎ বিল নিয়ে আমরা আলোচনা করছিলাম। যে ভুতুরে বিদ্যুৎ বিল, আগে যে পরিমাণ বিদ্যুৎ বিল আসতো, এখন বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। সেই বিল অনেকেরই তার চেয়ে 3 থেকে 4 গুণ বেশি বিল আসছে। হঠাৎ এই ভুতুরে বিলের কারণ কি বলে মনে হয়? আরেকটা বিষয় যে বলতে চাচ্ছি যে গত 3 আগস্ট সোমবার বিদ্যুৎ বিভাগ থেকে বলা হয়েছিল ইতোমধ্যে যেই বিদ্যুৎ বিলের অভিযোগগুলো এসেছিল সেই অভিযোগগুলো সরকার পর্যবেক্ষণ করে সমাধান করেছে। এখন এগুলো নিয়ে অপপ্রচার চালাচ্ছে কিছু গোষ্ঠী। এই অপপ্রচার নিয়ে কি বলবেন? এটি তারা তাদের বিদ্যুৎ বিভাগের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে তারা জানিয়েছিলেন গত 3 আগস্ট। কেন আসলে এই বিদ্যুৎ বিলের এই অবস্থা, বা এর কারণ কি মনে হয়, বা কারা অপপ্রচার আসলে করছে? প্রথম কথা হলো বিদ্যুৎ কি আছে? মানে এমন একটা কথা বলে আমরা বিদ্যুৎ দিয়ে দিছে আপনাদেরকে টাকা দিচ্ছে না, এরকম একটা ভাব আর কি। অনেস্টলি স্পিকিং, বিদ্যুৎ ঢাকা শহরে বিদ্যুৎ হিউজ কারেন্ট যাচ্ছে, বিদ্যুৎ যাচ্ছে। আপনি বলেন লোকাল এলাকায় তো বিদ্যুৎ আসে কি রে, সন্দেহ আছে। আপনি এক হলে বিদ্যুৎ দিতে পারতেছে না, মানুষ অতিষ্ঠ। 2 নম্বর, আমাদের উপদেষ্টা সাহেব একজন মকারি করলো, একজন উপদেষ্টা, যে ইলেকট্রিক চুলা বাড়াইছে এই জন্য আবার গ্যাস নাই। এটা মানে এটা কোনো একটা কথা হলো? মানুষের সাথে মকারি করার তো দরকার ছিল না। কমপ্লিটলি আমি যদি বলি এই গভর্নমেন্টের একটা যদি ফেইলিওর মিনিস্ট্রিং থাকে সেটা হচ্ছে আমার জ্বালানি মিনিস্টার। সিন্স গভর্নমেন্ট আসছে এটা দেখেন, এফএসআরইউ উনি আমি বলি, আপনি যদি পার্লামেন্টের বক্তব্যগুলো ওই সময় শোনেন, আমাদের আগস্ট পর্যন্ত আমাদের রিজার্ভ আসতেছে। ভাই আপনিও যদি দেখেন ওই সময় পার্লামেন্টে আমরা যখন ধরলাম জ্বালানি নিয়ে, যে জ্বালানি সংকট, বলতেছে ঠিক আছে এই মাসে কেটে যাবে, এটা একটা মানে গুজব চলছে, মানুষ লাইন ধরে দাঁড়াচ্ছে আর্টিফিশিয়ালি, আমাদের গ্যাসের কোনো সমস্যা নাই, আমরা আগস্ট পর্যন্ত ওকে, এবং আমাদের আসতেছে লাইনে। তাহলে আগস্ট মাস এখনো শেষে হয় নাই, আপনার বিদ্যুৎ এই গ্যাস শেষ হয়ে গেলো কেমনে? 50%-এর বেশি এখন যে আমাদের যে কোম্পানিগুলো আছে তারা উৎপাদন করতে পারছে, কেউ ভয় বলতেছে না। হোয়াট ইজ দিস? গতদিন আমি একটা এবিসি এর একজন আসছেন,
উনি একটা প্রেজেন্টেশন করতেছিল আমাদের এখানে, বলছে ভাই আমার ফ্যাক্টরি রানিং এতগুলো বন্ধ হয়ে আসছে, আমরা গ্যাস সাপ্লাই দিতে পারছি না, তাহলে আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি হবে না, আপনার গার্মেন্টসের তাহলে আপনার রেশিও কমে যাচ্ছে। তার মানে তারা বেশি টাকা দিয়েও নিতে চাচ্ছে, তাও দিতে পারতেছে না। তার মানে আপনি গ্যাস সংকট তৈরি করেছেন এবং বিদ্যুৎ উৎপাদন অনেক কমে গেছে, যেটা আপনি স্বীকার করতেছেন না। ডক্টর আতিক মুজাহিদ, বিদ্যুৎ এখন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন আগামী 2-3 দিনের মধ্যে গ্যাসের পরিস্থিতি অনেক স্বাভাবিক কিছু হবে। আমি বলি অনেক কিছু তো বলে ওনারা। আজকে যদি মানে ওনারা জ্বালানি সচিব কাজকে পরিবর্তন করলে, এটার মানে হচ্ছে তারা এখানে সমস্যা আছে। যদি ভালোই থাকতো তাহলে জ্বালানি সচিবকে একটু আগে অর্ডার দেখলাম, তাহলে অর্ডার করলো কেন? তাহলে অবশ্যই একজনের দোষ আরেকজনের চাপাচ্ছেন। কমপ্লিটলি মিসম্যানেজমেন্ট হচ্ছে এবং ওনারা ফেইলিং করতেছে এই মিনিস্ট্রিটা। বাংলাদেশের মানুষের একদম জ্বালানি, যেটা একদম খাওয়ার সাথে সাথে যেরকম লাগে, বিদ্যুৎ লাগে, আপনার বিদ্যুৎ যদি বন্ধ হয়ে যায় আপনি চালাইতে পারবেন না, অনেক কিছু প্রতিষ্ঠান চলবে না, গ্যাস না দিলে রান্না বাড়িতে হবে না। সো এইগুলার ব্যাপারে কমপ্লিটলি। 2 নম্বর যেটা হয়েছে, ভুতুরে বিল তো দিছেন, আপনি আবার থ্রেটও করেন, মানে আর কি পাইছেন? মানে গেছে গেছেন স্টাইল। এটা তো আমরা পরে শুনলাম নাকি ওই অ্যাডমিন যে চালাইতো সে নাকি ছাত্রলীগে। যাই হোক, এখন আমাদের বুঝ দিলেন, ধরলাম যে ছাত্রলীগের ছেলে ছিল, সে অ্যাডমিন করেছে, আবার কালবেলা যেমন অ্যাডমিন থেকে পোস্ট করে শেখ হাসিনার বক্তব্য, এরকম অসংখ্য জায়গা আছে। পার্টিকুলারলি এইরকম থ্রেটিং ল্যাঙ্গুয়েজ করা যাবে না। আপনি একটা সার্ভিস দিতেছেন, সার্ভিস দিলে আপনার প্রাইভেট প্রতিষ্ঠান গেলে স্যার বলে, আর গভর্নমেন্ট প্রতিষ্ঠান আমাদের টাকায় দিয়ে আমাদের প্রতিষ্ঠান চলে, আর আমাদের জনগণকে থ্রেট করে, আর যারা গুজব চালাচ্ছেন। আরেকটা কথা বলি, পল্লী বিদ্যুতের কথা বলে, আমাদের কুড়িগ্রাম সাপোজ মানুষজন বিদ্যুৎ পায় না। এই একটা লোক যদি যায় এই টেবিল থেকে ওই টেবিল, ওই টেবিল থেকে ওই টেবিল, এই লোকটা হচ্ছে একটা মানে হাল চাষ করে একটা মানুষ, তার বিল আসছে ধরেন 5,000 টাকা। এখন সে তো অস্থির হয়ে গেছে, কারণ সে ইনকাম নাই, তার তো চলবে কেমনে সে? তো এইরকম একটা পরিস্থিতিতে আপনি বলছেন আমরা বলে দিছি আপনারা ওখানে ভুতুরে বিল, কয় পার্সেন্ট লোকে ভুতুরে বিল ঠেকাইতে পারবেন? এটা গড়ে সবার বৃদ্ধি পাইছে। এটা যদি স্ট্র্যাটেজি থাকে টাকা নেওয়ার সাথে ভিন্ন কেস, বাট কমপ্লিটলি আনফর্চুনেট। এটা মানুষের, এটা জনগণের একটা ভোগান্তি হচ্ছে। এটা ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত, গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল করা উচিত, হু আর দ্য রেসপন্সিবল পারসন ফার্স্ট অফ অল। সেকেন্ড হলো বিদ্যুৎ সংকট কতটুকু, এটা ক্লিয়ারলি বলা উচিত। 3 নম্বর, এলএনজি বলেন আর তেল বলেন, কতটুকু পিওরলি আছে আর কতটুকু নাই সেটা জানানো দরকার। জি, শামসুজ্জামান দুদু, বেশ কিছু প্রশ্ন ডক্টর আতিক মুজাহিদ করেছেন, সেগুলোর উত্তর নিশ্চয়ই আপনি দেবেন। শুরুতেই জানতে চাই, তেল গ্যাস সংকট বা এই যে মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ভুতুরে বিল, এই সংকটগুলো আসলে যে তৈরি হয়েছে সেগুলো থেকে উত্তরণে সরকার কি করছে? এবং যেমনটা আজকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন আগামী 2-3 দিনের মধ্যে গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হবে। বেশ কিছুদিন ধরেই তো এই সংকট চলছে, তাহলে মানুষ আসলে মন্ত্রীর কথায় কেন আস্থা রাখবে, কি বলবেন? যেমনটা ডক্টর আতিক মুজাহিদকেও জিজ্ঞেস করেছিলাম। এই জন্যই রাখবে যে সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে তার ফল দিতে তো একটু সময় লাগবে। এখানে এত আলোচনার ভিতরে মিস্টার আদানির কথা কিন্তু কেউ বলে নাই। আদানি আমাদের তেজ মেরে দিয়েছে বিদ্যুতের, সেই চুক্তিটা কিন্তু গত সরকার করছে। তো ওই সরকারের যে ব্যবস্থাপনা, সেই সময় কিন্তু আমদানি নির্ভর গ্যাস বেশি আগ্রহী ছিল, মানে গত সরকারের সময়। নতুন নতুন গ্যাসের সন্ধান এবং সেটা যদি ওই সময় হতো আমার বিবেচনায়, তাহলে এখন যে সংকটের মুখোমুখি আমরা পড়ছি সে এতটা পড়তো না, হয়তো কিছু থাকতো সংকট। তো গত সরকার আমদানি নির্ভর যে গ্যাস এবং জ্বালানির বিষয়টা দাঁড় করাইছে, সেই চুক্তিগুলো করলেই তো আপনার কমিশনের ব্যাপার। উৎপাদন করলে তার কমিশন থাকে না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে আমাদের যে সংকটগুলো মানে তৈরি হয়েছে, এই সরকার সংকটের মধ্য দিয়ে মানে জ্বালানি খাতে বিশেষ করে ক্ষমতা নিয়েছে। আর তাকে যদি কিছু সময় না দেওয়া হয় তাহলে পরে এটা মীমাংসার থেকে বিশৃঙ্খলা বেশি দেখা দেবে। সংকট নেই এটা আমি বলছি। আর বিদ্যুৎ এমন একটা প্রয়োজনীয় বিষয়, এটা জীবনের ভাত খাওয়া একবেলা না খেয়ে থাকা যেতে পারে বা দুবেলা না খেয়েও থাকা যেতে পারে, কিন্তু বিদ্যুৎ ছাড়া মানে এমন কোনো জায়গা নেই, প্রযুক্তিগত শুধু না, সর্বক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। উৎপাদনে তো সাংঘাতিক আপনার সংকট দেখা দেবে। কলকারখানায় যদি আপনার এই বিদ্যুৎ ঘাটতি দেখা যায়, উৎপাদন ব্যাহত হয়, তাহলে পরে ছাঁটায় আরও বেশি থাকতে হবে, বেকারত্ব বেড়ে যাবে। সেই জন্যে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে আমার বিবেচনা, আমি সরকারের সেই দল করি বলে এটা আমি বলছি না, একটা সময় পর্যন্ত, কারণ মিস্টার আদানির সঙ্গে শেখ হাসিনার সরকার যেসব শর্তে এই চুক্তি করতে ইচ্ছা করলে ওটা আপনি বাতিলও করতে পারবেন না।
এটা গত সরকার Sovereign treaty। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু চেষ্টা নিয়েছিল এটা বাতিল করা, কিন্তু এই চুক্তির সঙ্গে এমন অনেক শর্ত যুক্ত আছে, আন্তর্জাতিক চুক্তি হিসেবে এটা বাতিল করা কঠিন, আমি যেটা জানি। সেই জন্যে এই সরকারকে সেই পথও খুঁজে বের করতে হবে। চুক্তিও যদি কার্যকরী না হয় তাহলে আমি সেই চুক্তি কেনই বা রাখবো। আর এই যে দেখেন বিদ্যুৎ ক্ষেত্রে কত ভয়ঙ্কর, যে ওদের একটা সিস্টেম আছে, বিদ্যুৎ দিতে পারুক না পারুক, কিছু প্রতিষ্ঠান আছে সেখানে, মানে ওই শব্দটা আমার ঠিক মনে হচ্ছে না, সেই টাকা সরকারকে কিন্তু প্রতিনিয়তই পরিশোধ করতে হবে। কুইক রেন্টাল, হ্যাঁ, কুইক রেন্টালের ক্ষেত্রে এই যে সিস্টেমটা আপনার তৈরি হয়েছে, এটা মানে 2-1 লক্ষ 2-1-5 মানে কোটি টাকা না, হাজার হাজার কোটি টাকা, 42,000 কোটি টাকা। ও হ্যাঁ, 42,000, প্রায় 42,000 কোটি টাকা। তো আমাদের এই জিনিসটাকে যদি বর্তমান সরকার এবং যারা ব্যবস্থাপনায় আছে গুরুত্ব সহকারে নিয়ে আন্তর্জাতিকভাবে যেসব মানে আছে প্রতিষ্ঠান, তাদের সঙ্গে সলা পরামর্শ করে এই জিনিসটা আগে বাদ দিতে হবে। শুরু আবার আপনি টাকা দিয়ে যাচ্ছে, বিদ্যুৎ নাই, এটা আবার কি ধরনের ঘটনা? সেই জন্য আমার কাছে মনে হয় বিদ্যুৎটা খুবই মানে এমার্জেন্সি, মানে খুব জরুরি ভিত্তিতে এটা আমাদের গ্রহণ করে সমস্যার মীমাংসা করতে হবে, এছাড়া বাঁচার পথ খুব কম। জি, কিন্তু বিদ্যুৎ বিভাগ থেকে গত ওই যে 3রা অগস্ট যেই স্ট্যাটাস নিয়ে বলছিলাম ডক্টর আতিক মুজাহিদকে, তারা বলছেন যে অপপ্রচার এই মুহূর্তে চালানো হচ্ছে কিছু গোষ্ঠী। কারা আসলে এই ধরনের কাজ করতে পারে, মানে যেহেতু বিদ্যুৎ বিভাগ থেকে বলা হয়েছে? আমরা যখন একটা সংকট তৈরি হয় না, সংকটটাকে যখন মোকাবেলা করতে ব্যর্থ হয়, সেই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যারা যুক্ত থাকে তারা এটাকে অপপ্রচার, অমক প্রচার, এটা ওটা করে মানে বলতে থাকে। একটা গোষ্ঠী তো আছে, এই যে চুক্তি যাদের সঙ্গে আমরা অতীতে যারা করছে, তারা তো ছোটখাটো প্রতিষ্ঠানও না, ব্যক্তিও না, এর সঙ্গে ভারতের কিছু স্বার্থ যুক্ত আছে, কারণ ওই প্রতিষ্ঠান ভারত কর্তৃক নিয়ন্ত্রিত। সেই জন্যে একেবারে এর পিছনে কোনো শক্তি নাই, অর্থ নাই, আমরা মোকাবেলা করতে গিয়ে যাবো, এটা তো বাতিল করার সরকার উদ্যোগ নিয়েছিল, কিন্তু এই চুক্তি বাতিল সহসা করতে পারবে না, এরকম একটা পরিস্থিতি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাপের উপর বাপ থাকে না, আমি এটা পারি না, আরেকটা প্রতিষ্ঠানকে আমার ডাকতে হবে, এটা তো মোকাবেলা করতে হবে। আমি টাকা দিয়ে যাচ্ছি, বিদ্যুৎ পাবো না, এটা তো হতে পারে না। এটা হলো আমার কথা। যখন আমি লাভবান না হব, সে তার থেকে কত দ্রুত আমি বেরিয়ে আসতে পারবো, সেই পদক্ষেপটা আগে। আর এমার্জেন্সি হিসাবে এখানে সরকারি দল, বিরোধী দল সবার সঙ্গে যৌথ উদ্যোগে, এটা তো আলাদা কোনো ব্যাপার না। আর 24শে গণঅভ্যুত্থানের আগের একটা রাজনীতি ছিল, 24শে অভ্যুত্থানের পরে কিন্তু আরেকটা রাজনীতি, সেটাও আবার এটা সরকারি শুধু এককভাবে পেরে যাবে এমন নাও হতে পারে, সবাইকে নিয়েই উদ্যোগটা নিতে হবে। জি, ডক্টর আতিক মুজাহিদ, বর্তমানে যে জ্বালানি সংকট নিয়ে আমরা কথা বলছিলাম, সেটিকে আপনি কি কেবল এই বৈশ্বিক যেই প্রভাব সেটি হিসেবে দেখেন, নাকি কোনো নীতিগত কোনো দুর্বলতার ফল আসছে, বা কেন, কি বলবেন? ডেফিনেটলি বৈশ্বিক না তো। আপনি যদি বলেন যে আমরা ইউনিট গভর্নমেন্টকে খুবই গালি দিতাম, খুবই ফ্র্যাজাইল গভর্নমেন্ট বলতাম, উইক, ঝামেলা, এই 18 মাসে কিন্তু আপনি কখনো তেল গ্যাস সংকট নিয়ে বলতে পারবেন? কেউ কিন্তু বলতে পারবে না। বিদ্যুৎ যায় নাই, ইভেন বাস ট্রান্সপোর্টেশন ওরা ঈদের সময় খুব চমৎকার করেছিল, একদম যানজট মুক্ত। এগুলো কিন্তু এটা হচ্ছে কি, আমার কাছে মনে হয় বাংলাদেশের কয়েকটা বিভাগে যেগুলো সার্ভিস খাত আছে, যেমন গ্যাস, ডক্টরস, মানে যেগুলো আমাদের সার্ভিস বলে আর কি, তেল, এগুলাতে যখনই নির্বাচিত সরকার আসে, একটা, আমি সরি টু সে, দেয়ার আর সাম সিন্ডিকেটস, তারা আইদার গভর্নমেন্ট তাদের পকেটে, না গভর্নমেন্ট, আমি জানি না এটা কি, তারা এই জিনিসটাকেই নানা রকম বিজনেস করে। হঠাৎ করে বলবে সংকট হয়েছে, দাম বাড়ায় দেন। 1 মাস যদি দাম বাড়ে, এলএনজি কোম্পানি যারা এখন ওই যে আপনার এতে ঢুকাচ্ছে, কি বলেন আমাদের যেগুলো আমরা কিনি, যেগুলো কি বলে ওগুলো ভাই, বাসা বাড়িতে 12 কেজি করে এলপিজি, যে 12 কেজি 12 লিটার যেগুলো দেয় আর কি, এগুলো মনে করেন আপনি 1 মাস বাড়ান, বাংলাদেশে কয়টা কোম্পানি লাভ করবে? 4-5টা কোম্পানি আছে, তার স্টোরেজ করা কিন্তু আছে সবগুলো, তাদের বিশাল বিশাল এফএসআর ওর মতো তার নিজস্ব আছে। দেখবেন এই যে মাসখানিক রাখলেই দেখবেন ওদের কয়েক হাজার কোটি টাকা ইনকাম হয়ে যাবে, আবার আপনি কমাই দেন। সো দেয়ার আর পিপলস, এই বাংলাদেশের মানুষকে এ করার জন্য সার্ভিস ওরিয়েন্টেড, ডক্টরসে যাবেন, হাসপাতালগুলোকে যন্ত্রপাতি আছে নষ্ট করে রেখে দেয়, বাইরে প্রাইভেটের গভর্নমেন্ট দরকার। জি, তো সেম জিনিস আমার কাছে জ্বালানি সেক্টরগুলোতে বড় বড় মাফিয়া আছে।
জি, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে এসে আজকে যুক্ত থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলোকে সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করার। আবারও দেখা হবে। শুভরাত্রি।